ঈশান গম্ভীর গলায় বলল, রাজ বলছিল সাদত তোকে ভালোবাসে, বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এই শুনে আইজা তাজ্জব বনে গেল। সাদত তাকে ভালোবাসে যা তার বিশ্বাস হচ্ছে না। তবে অবিশ্বাসেরও কিছু নেই, কারণ সাদতের আচার আচরণে এমনটাই মনে হয়েছে। কিন্তু আইজা সেই ব্যাপারে কোনো রেসপন্স করেনি। ঈশান আইজার পাশে বসে বলল, কি ভাবছিস রে, সাদতের প্রস্তাবে রাজি হবে? আইজা মনে মনে বলল, ভালোবাসি তো তোমাকে, আর সাদতের প্রস্তাবে রাজি হব কি করে? আইজা বলল। না। ঈশান আইজার চোখে চোখ রেখে বলল, কেন রাজি হবি না? এই বলে ঈশান মনে মনে বলল, তুই শুধু একবার বল শান ভাই, আমি তো তোমাকে ভালোবাসি, এর জন্য রাজি হব না। আইজা হাঁসফাঁস করতে করতে বলল, সাদত আমার খালাতো ভাই, ও এমন না। ও আমাকে ভালোবাসে না। ওই দেখো গিয়ে, হয়তো শয়তানি করেছে। আমার ওকে পছন্দ না, কারণ আমি ওকে ছোটবেলা থেকে ভাই বলেই মানি। ঈশানের ফোন বেজে উঠল। ঈশান আইজার কথা ওই পর্যন্ত শুনেই কল রিসিভ করে কথা বলল। কথা বলা শেষে ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, তাহলে ছেড়ে দে, ও যখন প্রস্তাব নিয়ে আসবে তখন সেই প্রস্তাব কী করে না করতে হয় তা আমি সামলে নেব। আইজা খুশি হয়ে বলল, কিভাবে সামলে নিবে? ও তোর দেখতে হবে না, আমি বলেছি না সামনে নেব, সেটা আমার উপর ছেড়ে দে। আর শোন, হ্যাঁ বলো। তোকে ফাইজাক যে বলেছিল আজ? না, ফাইজা আপু তো চলে গিয়েছে। ঈশান অবাক হয়ে বলল, চলে গিয়েছে? কোথায় গিয়েছে? আপু আজ বিকেলে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। ঈশান মনে মনে বলল, এখন তো দেখি সব সাপেরই এক বিষ। ফাইজা নিশ্চয়ই দুশ্মনটাই হয়ে কথা বলতে আর চলে গিয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। আইজা আমার, ওকে আমারও রেখে দাও, আমিন। সাদমান আদনান ফাইজা একসাথে বসে আছে ড্রয়িং রুমে। পাশেই আসাদ মির্জা গম্ভীর হয়ে বসে আছেন। আদনান সাদমানকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া কিছু বলো বাবাকে। আমি কি বলবো তুই বল? বিয়ে কি আমি করব না তুই? হ্যাঁ প্লিজ বলো বাবাকে। আদনান সাদমানের থেকে ঘুরে ফাইজাকে ফিসফিস করে বলল। ভাবি তুমি কিছু বলো না বাবাকে। তিনজনের আড়ি টুরি শুনে আসাদ মির্জা শুনেও কিছু বললেন না। তিনি রয়েছেন নওশাদ চৌধুরীর ফোনের আশায়। এদিকে সাদত পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাজ সাদতের বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। রাজ সাদতকে দেখে বলল, ভাই তোকে তো হেব্বি লাগছে। আমাকে না, পাঞ্জাবিকে। সাদত আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় রাখা আরেকটা পাঞ্জাবি হাতে নিয়ে বলল। রাজ, কালকে এই সাদা পাঞ্জাবিটা পরে যাব নাকি ওই লালটা? রাজ ফোন রেখে রসিকতা করে বলল। এই লাল সাদা বাদ দিয়ে শেরওয়ানি পরে যাবি। সাদত রেগে গিয়ে বলল। সারা, চুপ করবি? এই বলে সাদত পরনের পাঞ্জাবি খুলে ভাঁজ করে রাখলো। রাজের মাথায় এখনো শয়তানি কথা আসছে। কিছুক্ষণ পরে রাজ সাদতের উদ্দেশ্যে মশকরা করে বলে উঠল। ভাই, আইজাকে বিয়ে করার জন্য যে এত তোড়জোড় করছিস, শেষে গিয়ে যদি আইজার সাথে তোর বিয়েটা না হয় তখন কি করবি? এই শুনে সাদত দাঁতে দাঁত চেপে ডানে বামে তাকালো। হাতের কাছে কিছু না পেয়ে পাশেই দেখলো তার ক্রিকেট খেলার ব্যাট রাখা। এখন আপাতত এটাই তার কাছে দেবে। সাদত ব্যাটটা নিয়ে রাজের দিকে এগিয়ে যেতে যেতে বলল। শালা চুপ করবি? শালা আজ তোকে যদি ইচ্ছে মতো নাম মেরেছি। রাজ বিছানায় থেকে নেমে দৌড়ে যেতে যেতে চিল্লিয়ে বলল। খালামণি, বাঁচাও আমাকে। নওশাদ চৌধুরী ঘুমাতে যাবেন এমন সময় তার আসাদ মির্জার কথা মনে পড়ল। তিনি মাহমুদা চৌধুরীকে বললেন ফোনটা এগিয়ে দিতে। মাহমুদা চৌধুরী নওশাদ চৌধুরীর দিকে ফোনটা এগিয়ে দিলেন। নওশাদ চৌধুরী ফোনটা নিয়ে সাথে সাথে আসাদ মির্জাকে কল দিলেন। আসাদ মির্জা কল রিসিভ করলেন। নওশাদ চৌধুরী আগেই বলেন, ভাই আমি খুবই দুঃখিত। আমার কল অনেক আগে কল দেওয়ার কথা ছিল, অফিসের কিছু কাজে চাপে থেকে কলটা দেওয়ার সময় পাইনি। আসাদ মির্জা হেসে বলেন। সমস্যা নেই। নওশাদ চৌধুরী বলেন, ভাই তখন আইজার বিয়ের ব্যাপারে কথা বললেন, আমি তখন পুরোটা শুনিনি। আসাদ মির্জা বলেন, হ্যাঁ, আইজার বিয়ের ব্যাপারে আমার বলতেও একটু ইতস্ত লাগছে, কিন্তু না বললে থাকতে পারছি না। আরে ভাই কিসে ইতস্তত বলুন। আপনারা কি আইজার বিয়ে ঠিক করে রেখেছেন কোথাও? না, কোথাও ঠিক করিনি। এই শুনে আসাদ চৌধুরী প্রশ্ন করেন। আইজাকে বিয়ে দিবেন না? নওশাদ চৌধুরী হেসে বলেন, বিয়ে তো দিতেই হবে, তবে এক্ষুনি দিতে চাচ্ছি না। ওকে বিয়ে দিলেই তো বাড়িটা খালি পড়ে যাবে। ও, আসলে বিয়ে আমি একটা প্রস্তাব রাখতাম। কি প্রস্তাব বলুন। আমার ছোট ছেলে আদনানকে দিয়ে আইজার বিয়ের প্রস্তাব। এই কথাটা বলা আমার মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমার ছেলে আইজাকে খুব পছন্দ, এমনকি আমরা বেশ পছন্দ। নওশাদ চৌধুরী বলেন, কিন্তু ওই বাড়িতে তো ফাইজাকে বিয়ে দিয়েছে, সেখানে আইজাকে মানে এটা কি ভালো হবে?
আসাদ মির্জা বললেন, আপনার বড় মেয়ে এই বাড়িতে আছে আমাদের মেয়ের মতো হয়ে, আর আপনার ছোট মেয়েকে আমরা বউ করে এনে মেয়ের মতো আদরে রাখবো। আমি এই প্রস্তাবটা দিতাম না, কিন্তু আমার ছেলে আন্নান আইজাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। ছেলে হিসাবে আমার ছেলে তেমন খারাপ না। আপনারা ফাইজার কাছেও শুনতে পারেন, আর আইজাকে দূরে বিয়ে দেওয়া থেকে কাছেই দিন না। আপনার মেয়ে কাছেই থাকবে আর আমাদের কাছে খুব ভালোই থাকবে। নওশাদ চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, তুমি কি বলো? আদনান ছেলে হিসেবেও খারাপ না, আর ফাইজা ওই বাড়িতেও আছে। আইজাকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবো। মাহমুদা চৌধুরী বললেন। দেখো এখন কি করলে ভালো হয়। নওশাদ চৌধুরী আসাদ মির্জাকে বললেন, ভাই, আপনারা কালকে আদনানকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসুন। এখানে আমার বড় ভাই আছে, আমরা আছি, সবাই এসে কথা বলি। আসাদ মির্জা হেসে বললেন। ধন্যবাদ বে, আমরা কালকে বিকেলে আসছি। নওশাদ চৌধুরী ফোন রেখে মাহমুদা চৌধুরীকে বললেন, এই তুমি যাও, শানকে বলে এসো কালকে বাড়িতে থাকতে, ও যেন কালকে অফিসে না যায়। মাহমুদা চৌধুরী সম্মতি জানিয়ে বিছানা থেকে চলে গেলেন ঈশানকে বলতে। ঈশান তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মাহমুদা চৌধুরী ধীর পায়ে ঈশানের রুমে ঢুকলেন। ঈশান মাহমুদা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এসো। মাহমুদা চৌধুরী ঈশানের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তোর ছোট আব্বু বলছিল কালকে তোকে অফিসে না যেতে। কেন? ঈশান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, ও, আসুক। তুই কিন্তু কালকে বাড়িতেই থাকবি, আর ফাইজার শ্বশুর বাড়ির লোকেরা দুপুরের পরেই চলে আসবে। ঈশান ফাইজার শ্বশুরবাড়ির লোক কথাটা শোনা মাত্রই ল্যাপটপ পাশে রেখে বলল, কালকে ফাইজের শ্বশুরবাড়ির লোকেরা আসবে কেন? মাহমুদা চৌধুরী হেসে বললেন, ওরাই তো আইজাকে দেখতে আসবে। ঈশান মনে করেছে কালকে সাদত আসবে, কিন্তু তার ছোট আম্মু বলছে ফাইজার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে। ঈশান মাহমুদা চৌধুরীকে প্রশ্ন করল, ছোট আম্মু, পাত্রকে? আদনান। ঈশান এবার সবটা বুঝতে পেরে মনে মনে বলল, কালকে সাদতও আসবে, এর সাথে অ্যাডভান্স আদনানও আসবে, আর এর সাথে দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই। ঈশান হেসে মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে বাড়িতেই থাকবো, আর আমাকে থাকতেই হবে। মাহমুদা চৌধুরী ঈশানের সাথে কথা বলে চলে গেলেন। তিনি যাওয়ার মিনিট দুই পরে ঈশান বের হলো রুম থেকে। এখন উদ্দেশ্য তার বাবা মায়ের সাথে কথা বলতে যাবে। ঈশান তার বাবা মায়ের ঘরের সামনে আসতেই দেখলো মাহমুদা চৌধুরী এই ঘর থেকে বেরিয়ে এলো। মাহমুদা চৌধুরী ঈশানকে দেখে বললেন, তোর বাবাকেও বলে গেলাম। ঈশান হালকা হেসে বলল, ও, ভালোই করেছ। মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান তার বাবা মায়ের ঘরে ঢুকলো। রওশন চৌধুরী আর আমিনা চৌধুরী বিছানায় বসে আছেন। ঈশান দরজা বন্ধ করে দিয়ে তার বাবা মায়ের দিকে এগিয়ে গেল। রওশন চৌধুরী ছেলেকে বললেন, ঈশান কিছু বলবে? ঈশান তার মায়ের পাশে বসে বলল, বাবা বলবো। বলো, আর হ্যাঁ, কালকে কিন্তু অফিসে যেও না, আইজাকে দেখতে আসবে বলে গেল, ওখানেই থাকতে হবে তোমাকে। ঈশান আমিনা চৌধুরীর দিকে তাকালো। আমিনা চৌধুরী ছেলের চাহনি দেখে বুঝে ফেললেন ছেলে এখন কি চায়। ঈশান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবু, তোমার কাছে আজকে একটা কিছু চাইতে এসছে। রওশন চৌধুরী মুচকি হেসে বললেন, আজ তুমি নিজে থেকে কিছু চাইতে এসেছো, এতে আমি ভীষণ খুশি, কারণ আজ পর্যন্ত তোমাকে কিছু চাইতে দেখিনি বা শুনিনি। আজ কি চাও বলো? ঈশান নিরেট কণ্ঠে বলল, বাবা, আমি আইসাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। রওশন চৌধুরী একটু অবাক হলেন না, কারণ তিনি এটাই জানতেন। আমিনা চৌধুরী তাকে আগেই জানিয়েছেন। রওশন চৌধুরী বললেন, তোমার মা আমাকে আগেই জানিয়েছে, তবে ভাবি যে বলে গেল কালকে আইজাকে দেখতে আসবে। কালকে ওকে দেখতে আসবে, এবং ওনারা হয়তো বিয়ে ঠিকও করে যাবেন। তবে তোমাকে বিয়েটা আটকাতে হবে। বাবু, তুমি কোনো মতেই কারো কথা এগোতে দিবে না। আর হলো চাচু আর ছোট আম্মু, ওনাদের আমি সামলে নেব। আমিনা চৌধুরী বললেন, কি করে সামলে নিবে? মা, কালকে শুধু আদনান একা বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না, আরও একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমিনা চৌধুরী বললেন, আরো একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? কে সে? মা, সাদাত, আইজার খালাতো ভাই। রওশন চৌধুরী বললেন, যে আসুক, বিয়ে কারোর সাথেই হবে না, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। ঈশান রওশন চৌধুরী ও আমিনা চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, বাবা, মা, তোমরা কালকে কিন্তু কাউকে বিয়ের কথা এগোতে দেবে না। আইসা আমার, আর কালকে যদি আইসার বিয়ের কথা ওদের মধ্যে থেকে একজনের সাথে বিয়ে ঠিক হয়, তাহলে কিন্তু বাবা আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে কোথাও পাবে না তোমরা। রওশন চৌধুরী বললেন, তুমি কোথাও যাবে না,
আইজা তোমারই থাকবে। আমি আর তোমার মা আইজাকে তোমার করে দিব। আমিনা চৌধুরী ঈশানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার বাবা যা বলেছে তিনি তা করে দেখবেন, তুমি চিন্তা করো না। রওশন চৌধুরী বললেন, প্রয়োজন পড়লে কালকে যুদ্ধ বাঁধবে, তবু অন্য কোথাও আইজার বিয়ে ঠিক করব না। ঠিক আছে বাবা, তোমরা আমার পাশে থেকো। রওশন চৌধুরী বললেন, তোমার এই বাবা মা পাশে আছে। তাহলে বাবা মা তোমরা ঘুমাও, আমি নিজের রুমে চলে যাচ্ছি। এই বলে ঈশান রুম থেকে বেরিয়ে গেল। আইজা মন খারাপ করে বসে আছে। একটু আগে তার মা বলে গিয়েছে কালকে নাকি তাকে আদনানের বাড়ি থেকে দেখতে আসবে, কিন্তু তার ঈশান ভাইয়া যে বললো কালকে তার খালাতো ভাই সাদত বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর এখন তার মা বলে গেল কালকে আদনান আসবে। আইজার চোখে ঘুম নেই, কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মাথায় এলো ঈশানের কথা, ঠিক করো এখন ঈশানের সাথে কথা বলতে যাবে। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বেরিয়ে গেল। ঈশানের রুমের সামনে এসে বলল, শান ভাইয়া ঘুমিয়ে পড়েছো? একটু দরজাটা খোলো না। ঈশান সবে মাত্র বিছানায় এসে শুয়েছে, আর এমন সময় বাইরে থেকে আইজা ডাকছে। ঈশান বিছানায় থেকে নেমে দরজা খুলে দিল। আইজা ঈশানকে দেখা মাত্র বলে উঠল, ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। বল। ভাইয়া, একটু আগে মা বললো কালকে আদনান দেখতে আসবে, আর তুমি বলে সাদত আসবে। আমি কি করবো এখন? ঈশান দুষ্টু হেসে বলে উঠল। কি আবার করবে? সুন্দর করে সেজে গুজে ওদের সামনে যাবে। আইজা অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এই কথা শুনে আইজার চোখের কোণে জল জমা হলো। নিচু গলায় ঈশানকে বলল, আমি যাব না ওদের সামনে। ঈশান আইজাকে বলে উঠল। কেন যাবে না? আইজার বলতে ইচ্ছে করছে, শান ভাইয়া, আমি তোমায় ভালোবাসি, তাই আমি সেজে গুজে অন্য পুরুষের সামনে যেতে পারবো না। ঈশান মনে মনে বলল, শুধু একবার বলে দে না তুই আমাকে ভালোবাসিস। এই শুনে আমি কত খুশি হব তুই তো ভাবতেও পারবি না। আইজা চোখের পানি আটকে রাখতে পারলো না, কেঁদে কেটে ঈশানকে বলল, ভাইয়া, আমি ওদের একজনকেও পছন্দ করি না, তুমি ওদের না করে দাও। ঈশান আইজার চোখের পানি দেখে নরম হয়ে বলল, তুই কাঁদিস না, আমি না করে দেব। ভাইয়া, আমি কালকে ওদের সামনে যাব না। ঈশান নরম গলায় শোধালো, তোকে যেতে হবে না, তুই নিজের রুমেই থাকবি, আর প্রয়োজন হলে আমি নিয়ে যাব। আইজা মাথা নাড়ালো। এরপরে ঈশান বলল, তুই চিন্তা করিস না, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আইজার সম্মতি জানিয়ে চলে গেল। ঈশান আইজার যাওয়ার পানে তাকিয়ে বিড় বিড় করে বলল, তুই কবে বলবি ভালোবাসিস? আমার যে অপেক্ষা করতে ভালো লাগছে না, তুই সব বাধা ফেলে দিয়ে বলে দে না একবার। পরদিন বিকেলবেলা সাদত তার মা সাহারা খাতুন চৌধুরী বাড়িতে এলো, সাথে রাজও এসেছে। আইজার মা এতদিন পরে বোনকে দেখে এগিয়ে গিয়ে বললেন, সারা এতদিন পরে তুই এলি, কেমন আছিস? সাহারা খাতুন হেসে জবাব দিলেন, ভালো। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আইজা কোথায়? আজ নিজের রুমে আছি। মাহমুদা চৌধুরী সাহারা খাতুনকে নিয়ে ড্রয়িং রুমে এলেন। নওশাদ চৌধুরী বসা ছিলেন ওইখানে। সাহারা খাতুন নওশাদ চৌধুরীর সাথে কুশল বিনিময় করে মাহমুদা চৌধুরীকে বললেন, শোন মাহমুদা, আমি আজ তোর বোন হয়ে আসিনি, আমি আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মাহমুদা চৌধুরী কপাল কুঁচকে বললেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? কার বিয়ে? সাহারা খাতুন হেসে বললেন, আইজার। মাহমুদা চৌধুরী বললেন, ও আইজার, আজকে তো ওকে দেখতে আসছে। সাদত বলে উঠল, খালামণি ওকে দেখতে আসছে মানে? আমরাই তো ওকে দেখতে এসেছি। মাহমুদা চৌধুরী বললেন, কি বলছিস? আজ ওকে ফাইজা শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে, আর তোরা আইজাকে দেখতে এসেছিস মানে? পাত্রকে? সাহারা খাতুন বললেন, পাত্র সাদত, ও আইজাকে ভালোবাসে, আর আমরাও চাই আইজাকে আমাদের বাড়ির বউ করে নেব। আমারও মেয়ে নেই, তোর মেয়েকেই আমার মেয়ের মতো করে রাখবো। তুই না করিস না বোন। নওশাদ চৌধুরী এতক্ষণ চুপচাপ শুনলেন। এই মুহূর্তে তার কি বলা উচিত তিনি দ্বিধায় পড়ে গেলেন। একে একে রওশন চৌধুরী, আমেনা চৌধুরী আর ঈশান ড্রয়িং রুমে এসে বসল। মাহমুদা চৌধুরী তার বোনকে বললেন, সারা, আজ ফাইজা শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে, পাত্র হচ্ছে ফাইজার দেবর, আর তুইও আজ প্রস্তাব নিয়ে এলি। এখন কোন দিকে যাব? সাহারা চৌধুরী বললেন, ফাইজার শ্বশুর বাড়িতে থেকেও প্রস্তাব রেখেছে, এখন কি করবি? আমার ছেলেও যে আইজাকে খুব ভালোবাসে, তাই আমার এখানে ছুটে আসা। তুই তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দে। আমি তোর ভালোর জন্যই বলছি, আমি তোর বোন হই, আমি অন্তত তোর খারাপ চাইবো না। আমার বাড়িতেও বউ হয়ে গেলে তোর মেয়ে অনেক ভালো থাকবে। আর ভাই, আপনিও বিষয়টা ভেবে দেখুন। নওশাদ চৌধুরী ভাবুক গলায় বললেন, সাহারা, তোমার প্রস্তাব ভালো,
আবার ফাইজার শ্বশুরবাড়ি থেকে যে প্রস্তাব এসেছে সেটাও ভালো। এখন আমরা দুটানাই পড়ে গেলাম। এখন তো আদনান্নারও আসছে। এর একটু পরে সাদত বলল, আমি বুঝতে পারছি না খালামণি, আদনান আমার আসার কথা টের পেয়ে আমার আগেই প্রস্তাব দিয়েছে। সাদতের কথাটা শেষ হতে বাড়ির সদর দরজায় এসে দাঁড়ানো আসাদ মির্জা, আদনান আর সাদমান। ফাইজা আসেনি। মাহমুদা চৌধুরী ওনাদের দেখে সোফায় ধপ করে বসলেন। নওশাদ চৌধুরী উঠে ওনাদের দিকে এগিয়ে গেলেন। মাহমুদা চৌধুরী উঠে এগিয়ে গেলেন। সাদমান হেসে মাহমুদা চৌধুরীর কাছে মিষ্টির প্যাকেটগুলো দিল। সবাই একসাথে বসে কথা বলা শুরু করলো। সাহারা খাতুন পরিস্থিতি বুঝে চুপচাপ রইলেন। আত্মীয়রা চলে গেলে সে তার বোনের সাথে কথা বলবেন, তার বোন অন্তত না করবে না। সাদত রেগে গিয়ে গটগট করে বেরিয়ে গেল। তার পেছন পেছনে রাজও ছুটল। এদিকে বড়রা সবাই কথা বলা শুরু করে দিলেন। আসাদ মির্জা বললেন আইজাকে নিয়ে আসতে। তিনি আইজাকে চান। তখন ঈশান তার বাবার কানে কানে বলল, বাবা, তুমি চাচ্চুকে বলো যে আইজাকে না দেখাতে। চাচ্চু যদি কারণ জানতে চায় তখন বলবে এখানে আইজাকে দেখালে ওর খালাও রেগে যাবেন। রওশন চৌধুরী নওশাদ চৌধুরীকে ডেকে নিয়ে একটু সাইডে গেলেন। তিনি তার ছোট ভাইকে বললেন, নওশাদ, এখন আইজাকে দেখানো ঠিক হবে না। ওখানে আইজার খালা আছে, যদি কোনো ঝামেলা বাঁধাই। আর ফাইজার কিন্তু ওই বাড়িতে বিয়ে হয়েছে, তাই কোনো ঝামেলা করা যাবে না। এখন গিয়ে বলো যে আইজাকে তো আকাংক্ষেই আর আইজা এখানে আসতে লজ্জা পাচ্ছে। নওশাদ চৌধুরী ড্রয়িং রুমে এসে আসাদ মির্জাকে বললেন, ব্যয়, আইজাকে তো অনেকবার দেখছেনি, আর আমার মেয়েটা এখানে আসতে লজ্জা পাচ্ছে। আসাদ মির্জা হেসে জবাব দিলেন। সমস্যা নেই। পাশ থেকে আদনান নওশাদ চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আঙ্কেল, আপনাদের সমস্যা না থাকলে আমি আইজের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। এই শুনে ঈশান রাগে ফুঁসছে। নওশাদ চৌধুরী হেসে আদনানকে বললেন, সমস্যা নেই, তুমি বলতে পারো। আদনান তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল, আইজা কোথায় আছে? নওশাদ চৌধুরী বললেন, ও নিজের রুমে আছে, তুমি উপরে যাও, কথা বলে এসো। এই শুনে ঈশানের মাথায় রক্ত উঠে গেল। রওশন চৌধুরী ছেলের দিকে তাকিয়ে ইশারা করলেন এখন চুপ থাকতে। রওশন চৌধুরী সবার সামনে ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ঈশান, তুমি বরং আদনানকে আইজা রুমে দিয়ে এসো। নওশাদ চৌধুরীও বললেন। ঈশান যাও। এরপরে আদনান হাঁটা দিল সিঁড়ির দিকে, আর ঈশানও সাথে সাথে গেল। ঈশান আদনানকে নিয়ে আইজার রুমের সামনে এসে দাঁড়ালো। আদনান আগে রুমে ঢুকতে নিলে ঈশান বাধা দিয়ে বলে উঠল, দাঁড়াও আদনান, আমি আগে রুমে ঢুকে আইজাকে বলে আসি যে তুমি এসেছো কথা বলতে। আদনান কিছু বলবে তার আগে ঈশান হন হন করে রুমে ঢুকলো। আইজা রিডিং টেবিলে বসেছিল, মনটা খারাপ। এমন সময় ঈশানকে দেখা মাত্রই আইজা ছুটে গেল ঈশানের সামনে। এরপরে অস্থির কণ্ঠে বলল, ওরা চলে গিয়েছে? ঈশান গম্ভীর গলায় বলল, না, চলে যায়নি। আর তোর সাথে আদনান কথা বলতে এসছে, রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তুমি ওকে চলে যেতে বলো ভাইয়া, আমি ওর সাথে কথা বলতে পারবো না। শোন, আমি এখন ওকে চলে যেতে বলতে পারবো না, কারণ আদনান এখন চাচ্চুর কাছ থেকে পারমিশন নিয়ে এসছে। তাহলে এখন ওর সাথে কথা বলতে হবে। বলবি। শোন, ও এখানে এসে তোর সাথে যা যা বলবে তুই শুনবি, তুই নিচে থেকে কিছু বলবি না। ঠিক আছে। আর তোর ফোন কোথায়? আইজা তার ফোন বিছানায় থেকে হাতে নিয়ে বলল, ভাইয়া আমার কাছেই ফোন। ঈশান আইজার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমি তোর ফোনটা একটু নিয়ে গেলাম। ওই আদনানকে দিয়ে বিশ্বাস নেই, এবারে ফোন দিয়ে নাম্বার দিয়ে যাবে। এর থেকে ফোনটা আমার কাছেই থাকবে, রাতে এসে দিয়ে যাব। আইজা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ভাইয়া। ঈশান চলে গেল রুম থেকে। আদনান ঈশানকে দেখে বলে উঠল, ভাই আইজাকে বলে এসেছেন? ঈশান অন্য দিকে ঘুরে বলল, যাও। আদনান রুমের ভেতর চলে গেল। আইজা আদনানকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আদনান বের হবে। অনেক প্রচেষ্টা চালানোর পরও ঈশান আদনানের থেকে আইজাকে দূরে রাখতে পারল না। এতে ঈশানের রাগে দুই চোখ লাল হয়ে উঠেছে। ঈশান বিড়বিড় করে বলল, আজ বাড়িতে লোক আছে বলে আর চাচুকে বলে এসেছিস বলে তুই আইজের সাথে কথা বলতে পারলি, নাহলে আজ তোর এমন অবস্থা করতাম তুই কখনো আইজার নাম মুখে আনতে পারতি না। আদনান আইজার দিকে এগোতে আইজা হাত বাড়িয়ে রিডিং টেবিলের চেয়ার এগিয়ে এনে দিল আদনানের সামনে। আদনান চেয়ারটা ধরে বলল, তুমি বিছানায় বসো, আমি চেয়ারে বসছি। আইজা বিছানায় বসলো আর আদনান চেয়ার টেনে আইজার সামনে বসলো। আদনান আইজার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল, কেমন আছো আইজা? ভালো, আপনি? আদনান আইজার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আইজা এতে একটু অস্বস্তি বোধ করছে। আদনান 2 মিনিট এইভাবে তাকিয়ে থাকার পরে আইজাকে বলল, আইজা তুমি রাজি তো? আমরা ভাবছি আজই বিয়েটা ঠিক করে যাব। আইজা মাথা নত করে 2 হাত কষলাতে লাগলো। আদনান আইজার হাত কষলানো দেখে বলল, আইজা তুমি কি চিন্তা করছো?
বিশ্বাস করাই যে আমি তোমাকে একটা বাজে কথা তো দূরে থাক, আমি তোমাকে কোনোদিন এই জায়গা থেকে ওই জায়গায় সরে বসতেও বলবো না। আইজা এই শুনে মাথা তুলে তাকালো আদনানের দিকে। আদনান আইজার হাতের উপরে হাত রাখলো। আচ্ছা তুমি অমত করো না প্লিজ। আইজা সাথে সাথে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। আদনানও উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আজ আজ অন্তত আমায় ফিরিয়ে দিও না, আমি প্রথম থেকে ফিরে ফিরে যাচ্ছি। এরপর জানলাম সাদত মানে তোমার খালাতো ভাই আজ নাকি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমি শোনা মাত্রই বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে এখানে এসেছি। আজ আমাকে ফিরিয়ে দিও না। আইজা নিচু কণ্ঠে বলল। আমার বাবা যা বলবে তাই হবে। আদনান স্পষ্ট গলায় বলল, আচ্ছা সবাই আর এই প্রস্তাবটা নিয়ে খুশি, এমনকি সবাই রাজি। এখন তুমিও রাজি হলে তোমার মতামত জানালে সবাই বিষয়টা নিয়ে এগোবে। আর তুমি কি চাও না এটা এগিয়ে যাক? আইজা মনে মনে বলল, আমি চাই না এটা এগিয়ে যাক। আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারবো না, এমনকি আমি আপনাকে ভালোবাসতেও পারবো না, কারণ আমি শান ভাইয়াকে ভালোবাসি। সাদত আইজাকে চুপচাপ থাকতে দেখে বলে উঠল। আইজা, তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? আইজা দ্বিধায় পড়ে গেল, কি বলবে এখন। আদনান কোনো দিক দিয়েই ছাড়ছে না। আইজা আমতা আমতা করে বলল, আমি বিয়ে মানে আমার বাড়ির লোক যা বলবে আমি তাই করব। আদনান হেসে বলল। তাহলে বিয়ে কনফার্ম? আইজা কপাল কুঁচকে বলে উঠল, কনফার্ম মানে তুমি যে বললে তোমার বাড়ির লোক যা বলবে তাই হবে, তোমার বাড়ির লোক সবাই রাজি হয়ে গিয়েছে, এখন ধরে নাও বিয়ে কনফার্ম। এই শুনে আইজার মনের অস্থিরতা বেড়ে চলল। মনে মনে বলল, শান ভাই তো বললো যে বিয়েটা আটকাবে, তাহলে শান ভাই কি বিয়েটা আটকাতে পারেনি এখনো? এই ভাবতে ভাবতে আইজার চোখের কোণে জল চলে এলো। আদনান আইজাকে বলল, আচ্ছা তোমার ফোন কোথায়? আমার ফোনটা বাবার রুমে রেখে এসেছি। ও আমার নাম্বার তো তোমার কাছেই আছে। আর সেদিন যে আমি কল দিয়ে ভালোবাসার কথা বললাম, তারপর আর তোমাকে ফোনে পেলাম না কেন? আইজা মনে মনে বলল, শান ভাইয়া যা বলেছে তাই হলো, এই কারণেই শান ভাইয়া ফোনটা নিয়ে গিয়েছে। আর সেদিন আপনি ভালোবাসার কথা বলার পরেও তো আমার ফোনটা ফোনের অবস্থায় ছিল না। আর আইজা কথাগুলো মনে মনে বলে আদনানকে বলে উঠল, আসলে ভাইয়া ওই দিন যখন কথা বলছিলাম তখন ফোনটা ছাদে থেকে পড়ে গিয়েছিল। এরপর নতুন একটা ফোন কিনেছি, আর নতুন ফোনে আপনার নাম্বারটা নেই। তাহলে ফোনটা নিয়ে এসে এখন আমি নাম্বার দিচ্ছি। আর এর থেকে ভালো হবে তুমি আমাকে তোমার নাম্বারটা দাও, আমি আমার ফোনে উঠিয়ে নিচ্ছি। আইজা যদি এখন নাম্বারটা দেয় তাহলে ঈশান খুব রেগে যাবে, আর রাগের মাথায় কি করে বসবে তার ঠিক নেই। এদিকে সাদত আর রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সাদত থেকে থেকে রেগে বেঁকে উঠছে, আর রাজ একসাথে একপাশে দাঁড়িয়ে আছে। আর একটু পরে রাজ সাদতকে উদ্দেশ্য করে গান গেয়ে উঠল। কেমন করে এত নিঠুর হইল তোমার মন? তুমি মনটা আমার ভাঙ্গে দিলা, কইরা আয়োজন। সাদত রাজের গান শুনে রাগে দাঁত কিরমির করছে। এত কিছু করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেও কিছু করতে পারে না। সেই রাগ আর তার উপরে অন্য একজন এখন আইজাকে দেখবে। সব মিলিয়ে সাদতের এখন সব ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। এর মধ্যে আবার রাজের গান। রাজ সাদতের দিকে তাকিয়ে মিট মিট করে হেসে অন্যদিকে মুখ করে আবারও গান ধরল। সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি, তুমি মিঠা কথায় আমার বুকে মারলা বিষের ছুরি। মনেতে ঘরে ঘরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা। ও পাংখা 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 হইল মন, এক মনের পাংখা ঘোরে না তো খুঁজে বেড়াই মন। সাদত আর সহ্য করতে পারছে না। এখন এই রাজকে শায়েস্তা না করলে হচ্ছে না। সাদত দাঁতে দাঁত চেপে রাজকে বলল, ভাই শোন। রাজ দোপাটি দাঁত বের করে হেসে বলে উঠল, হ্যাঁ বলো, গান পছন্দ হয়নি? সাদত আগের নয় বলে উঠল, চল আমার সাথে একটু। কোথায় যাব? গাড়িতে। কেন? চল একটু বাইরে বসে থাকার থেকে গাড়িতেই গিয়ে বসি। রাজ অচ্ছত না বুঝে বলল, চলো। সাদত মনে মনে বলল, তুই শুধু গাড়িতে ওঠ, এরপর দেখবি কি করি। রওশন চৌধুরী নওশাদ চৌধুরীকে আবার ডেকে নিয়ে অন্য একটা রুমে গেলেন, সাথে মাহমুদা চৌধুরীও। ড্রয়িং রুমে আমেনা চৌধুরী আসাদ মির্জাও সাদমানের সাথে কথা বলছেন। আমেনা চৌধুরীও আসাদ মির্জাকে বললেন, বেয়াই, আদনান তো অনেকক্ষণ হলো কথা বলতে গিয়েছে, এখন ওকে একটু ডাকুন। আমার তো আদনানের সাথে বেশি কথা হয়নি, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আসাদ মির্জা হেসে বললেন, অবশ্যই। সাদমান, যাও তো আদনানকে ডেকে আনো। বাবা যাচ্ছি। এদিকে রওশন চৌধুরী নওশাদ চৌধুরীকে বললেন, নাওশাদ, তোরা এখন কারো প্রস্তাবে রাজি হবি না, এতে দ্বন্দ্ব বাঁধবে। তুই আর ভাবি দুজনেই ভেবে দেখ, এখন যদি ফাইজার
শ্বশুরের প্রস্তাবে রাজি হোস, তাহলে ফাইজার খালা ওখানেই রেগে যেতে পারে। মাহমুদা চৌধুরী বললেন, ভাই, আপনি খারাপ কিছু বলেননি। এখন আমাদের কারো প্রস্তাবে রাজি হওয়া যাবে না। নওশাদ চৌধুরী বললেন। তাহলে এখন ওনাদের কি বলবো? রওশন চৌধুরী বললেন, এখন ওনাদের গিয়ে বল, আমরা আরও একটু ভেবে দেখবো, এরপরে জানাবো। নওশাদ চৌধুরী ভাবুক গলায় বললেন, এখন তাই জানাতে হবে। আর মাহমুদা শোনো, তুমি সাহারাকেও একই কথা বলবে। মাহমুদা চৌধুরী বললেন, এখন তাই বলতে হবে। এরপরে আমি, তুমি, ভাই, ভাবি সবাই ভেবে মেয়ের জন্য যেটা ভালো হবে সেটাই করব। সাদমান তার বাবার কথায় উঠে উপরে চলে গেল আদনানকে ডাকতে। আইজার রুমের দিকে আসতেই দেখলো আইজার রুমের একটু দূরে ঈশান দাঁড়িয়ে আছে। সাদমান ঈশানকে ডেকে বলল, ঈশান, ওদের কথা বলার এখনো হয়নি। ঈশান এগিয়ে আসতে আসতে মনে মনে বলল, এদের খুশি দেখে ইচ্ছা করছে দুই ভাইকে ইচ্ছে মতো পিটাতে। ঈশান এই কথাগুলো মনে মনে আওড়িয়ে সাদমানকে বলল, হয়নি। আদনানকে নিচে ডাকছে, ওকে যেতে বলো। ঈশান সাথে সাথে বলল, ঈশান, তুমিও আমার সাথে চলো। ঈশান সাথে সাথে সাদমানের হাত ধরে রুমের ভেতরে ঢুকলো। আইজা আর আদনান দুজনকে দেখে চমকে উঠল। আইজা আর আদনানকে পাশাপাশি বসে থাকতে দেখে ঈশানের মেজাজ তুঙ্গে উঠে গেল। চোখ গরম করে তাকালো আইজার দিকে। আইজা মাথা নত করে রইল। সাদমান আদনানকে নিয়ে চলে গেল। ঈশান আইজার দিকে এগিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে ডেকে নিয়ে আসুন আদনানকে। আইজা মাথা নত করে আমতা আমতা করে বলল, আমাকে বিয়েতে রাজি হতে বললো। আর আইজা ঈশানের তাকানো দেখে ভয়ে আর কিছু বলল না। আর আইজাকে কিছু বলতে না দেখে ঈশান ধমকে উঠে বলল, বল, কি বলেছে? আইজা ধমক শুনে চোখ বন্ধ করে বলল, আমাকে বিয়েতে রাজি হতে বলেছে, আমার নাম্বার চেয়েছে। ঈশান সাথে সাথে আইজার কোমর ধরে নিজের কাছে এনে বলল, নাম্বার দিয়েছিস? আইজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, ভুল নাম্বার দিয়েছি। ঈশান রাগী কণ্ঠে বলল, আর তোরা তো কাছাকাছি বসে কথা বলছিলি কেন? আইজা আমতা আমতা করে বলল। উনি আমায় বসতে বলেছিল। ঈশান আরো শক্ত আইজার কোমর চেপে ধরে বলল, এত কাছাকাছি বসছিল তখন কি তোকে ছুঁয়েছিল? আইজা চুপ করে রইল। ঈশান আইজাকে ছেড়ে দিয়ে ধমকে উঠে বলল, কথা বলছিস না কেন? বল, ও তোকে ছুঁয়েছিল? আইজা ভয় পেয়ে নিচু স্বরে বলে উঠল। ছুঁয়েছিল। ঈশান রাগে হির হির করে বলল, কোথায় ছুঁয়েছিল? আইজা হাত উঠিয়ে বলল, এই হাত ধরেছিল। আইজার বলা শেষ হওয়ার সাথে সাথে ঈশান সজোরে থাপ্পড় বসাল আইজার গালে। আইজা গালে হাত রেখে কাঁদতে লাগলো। ঈশান পাশেই দেয়ালে লাথি মেরে হন হন করে চলে গেল। এখন নিচে লোক থাকুক আর না থাকুক, আদনানকে না মেরে শান্ত হবে না। ঈশান দ্রুত গতিতে সিঁড়ির কাছে এলো। এমন সময় তাকে থামিয়ে দিলেন রওশন চৌধুরী। তিনি ঈশানকে উত্তেজিত দেখে বলে উঠলেন, ঈশান, এখন রাগের সময় নয়, আমি সবটা সামলে নিয়েছি। দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাবা, আমি আদনানকে ছাড়বো না। এই বলে ঈশান আসতে নেমে ঠিক তখন রওশন চৌধুরী ঈশানের কাঁধে হাত দিয়ে বললেন, এখানে কোনো সিনক্রেট করো না, আমি বলছি না সবটা সামলে নিয়েছি, এখন কিছু বলতে যেও না। ঈশান চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। ঈশানকে রুমে চলে যেতে দেখে রওশন চৌধুরী একটু স্বস্তির শ্বাস ফেলে নিচে চলে এলেন। ফাইজার শ্বশুর বাড়ির লোকেরা চলে যাওয়ার পরে সাহারা খাতুন মাহমুদা চৌধুরীর সাথে কথা বলছেন। তিনি আর তার বোনকে কঠিনভাবে বোঝাচ্ছেন। এর পাশেই বসে আছেন আমেনা চৌধুরী। তিনি সবটা শুনে বললেন, সাহারা, তুমি রাগ করো না, বিয়েটা তো দিলেই হবে না, আমাদেরও তো বুঝে শুনেই কাজটা করতে হবে, তাই না? সাহারা খাতুন বললেন, ভাবি, আপনার আইজাকে আমার কাছে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। আমেনা চৌধুরী গম্ভীর হয়ে বললেন, তবু আমাদের বুঝতে দাও, যেহেতু একদিনে দুইটা সম্বন্ধ এসেছে। মাহমুদা চৌধুরীও বললেন, ভাবি ঠিকই বলেছে। তুই বোন রাগ করিস না। আমি ফাইজার বাবা, বড় ভাই, বড় ভাবি আছি, এমনকি শানও আছে। সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখি। সাহারা খাতুন খুব কষ্টে বলেন, দেখ তাহলে। বিশ্বাস কর, আমার ছেলে আইজাকে খুব ভালোবাসে। আমার ছেলেটাকে ফিরিয়ে দিস না। সাহারা খাতুন আরো কিছুক্ষণ কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিলেন। মাহমুদা চৌধুরী কয়েকবার বললেন থেকে যেতে, কিন্তু তিনি থাকবেন না। তার এখানে থাকা এখন ভালো দেখাবে না। সাহারা খাতুন বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে এলেন। তিনি বাইরে এসে সাদত আর রাজকে খুঁজছেন। সাদত আর রাজ বের হওয়ার পরে আর বাড়িতে ঢোকেনি, ওর বাহিরেই আছে। কিন্তু কোথায় রয়েছে সাহারা খাতুন দেখতে পাচ্ছেন না। সাহারা খাতুন ফোন বের করে কল দিলেন সাদতকে।
সাদত কল রিসিভ করো। হ্যালো আম্মু, বলো। আর খালামুনি কি বলল? এখন কিছু জানায়নি, পরে জানাবে বলেছে। আর তোরা কোথায়? গাড়িতে। গাড়িতে কি করছিস? আসো, স্বচক্ষে দেখে যাও। সাহারা খাতুন কল কেটে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। এরপরে গাড়ির দরজা খুলে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। সাদত রাজকে হাত পা ও মুখ বেঁধে ব্যাক সিটে রেখে নিজের ড্রাইভিং সিটে বসে আছে। সাহারা খাতুন তাড়াহুড়ো করে রাজের পাশে বসে সাদতের উদ্দেশ্যে বলেন। ওর ওই অবস্থা কি করে হলো? সাদত গাড়ি স্টার্ট দিয়ে বলল। খুব পাংখা পাংখা করছিল। সাহারা খাতুন রাজের মুখের বাঁধন খুলে দিলেন। এরপরে হাত পায়ের বাঁধনও খুলে দিলেন। রাজ প্রথমে বড় বড় শ্বাস নিল। এরপরে তার খালামণির দিকে ঘুরে বলল। খালামণি, তুমি এখন না এলে আমি মরেই যেতাম। তোমার ছেলে আমাকে মেরেছে, আর এসে দেখতেই তো পেলে হাত বেঁধে রেখেছিল, আবার মুখও বেঁধে রেখেছিল। বলেছিস? সাহারা খাতুন সাদতকে বলেন। ওর এই অবস্থা করেছো কেন? আম্মু আমাকে শুনিয়ে শুনিয়ে গান বলছিল, তাই ওর শাস্তি ছিল এইটা। তাই ওর এমন অবস্থা করবে? রাত 9টার কাছাকাছি প্রায়। বাড়ির সবাই খেতে বসেছে খাবার টেবিলে। আইজাও এসেছে। সবাই এখানে থাকলেও ঈশান এখানে নেই। সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, এখনো ফেরেনি। ঈশান মূলত আইজার উপরে রাগ করেই বেরিয়ে গিয়েছে। আইজা খাবার খাওয়ার পুরো সময়টা বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে ঈশানের অপেক্ষায় ছিল, কিন্তু ঈশানের আসার নামই নেই। আইজা সবার আগে খাওয়া শেষ করে চলে গেল ওপরে। আমিনা চৌধুরী আর রওশন চৌধুরী রুমে এসে ঈশানকে নিয়ে কথা বলছিলেন। ঈশান এখনও বাড়ি ফিরেনি। সবাই এটা স্বাভাবিক নিলেও তারা দুজনে এটা স্বাভাবিক মনে করছেন না। আমিনা চৌধুরী বললেন। শানকে কল দাও তো, ছেলেটা মনে হয় রাগ করেই বাড়ি ফিরছে না। রওশন চৌধুরী বললেন। ঠিক ধরেছো। আদনান যখন আয়জার রুম থেকে বেরিয়ে এলো, এরপরে ঈশান খুব রেগেছিল। বলল যে আদনানকে ছাড়বে না। আমি তখন ওকে বলে বুঝিয়ে থামিয়ে রেখেছিলাম। তাহলে ওকে এখন কল দাও। আর আইজাকেও তো স্বাভাবিক লাগলো না, খুব তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল। রওশন চৌধুরী ঈশানকে কল দিলেন, কিন্তু ঈশান ধরল না। রিং বেজে কেটে গেল। তিনি আরও কয়েকবার কল দিলেন, তবে ঈশানের কোনো উত্তর মিলল না। ঈশান কল না ধরায় রওশন চৌধুরী আর আমেনা চৌধুরী বেশ চিন্তায় পড়ে গেলেন। রওশন চৌধুরী আমেনা চৌধুরীকে বললেন। যাও তো আইজাকে বলে এসো ঈশানকে কল দিতে। ও আমাদের কল না ধরলেও আইজার কল না ধরে থাকতে পারবে না। তুমি ঠিকই বলেছ, আমি যাচ্ছি। আমিনা চৌধুরী রুম থেকে বেরিয়ে গেলেন। আইজার রুমে এসে দেখলেন আইজা রিডিং টেবিলে বসে আছে। আমিনা চৌধুরী আইজার কাছে এগিয়ে গেলেন। আইজা তার বড় আম্মুকে দেখে বই চাপিয়ে বলল। বড় আম্মু কিছু বলবে? আমিনা চৌধুরী হালকা হেসে বললেন। একটু শানকে কল দাও তো, আমাদের কারো কল ধরছে না। এই শুনে আইজার মন খারাপ আরও বেড়ে গেল। এখন ঈশানকে যে কল করবে ফোনটাও তার কাছে নেই। আইজা রিডিং টেবিলে থেকে উঠে ফোন খোঁজার ভান করে বলে উঠল। বড় আম্মু, আমার ফোনটা মনে হয় নিচে ফেলে এসেছি। তাহলে তুমি নিচে গিয়ে ওকে একটু কল দাও, আর কল ধরলে বলবে যে বড় আম্মু অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলবে। আইজা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে বড় আম্মু, আমি নিচে গিয়ে কল দিয়ে আসছি। এই বলে আইজা চলে গেল। আমিনা চৌধুরী আইজার যাওয়ার পানে তাকিয়ে হাসতেন। আইজা নিচে আসতেই দেখলো তার মা মাহমুদা চৌধুরী কিচেন থেকে বের হলেন। তিনি আইজাকে দেখা মাত্রই বলে উঠলেন। কিছু খাবি? না মা, কিছু খাবো না। এমন সময় ঈশান বাড়িতে ঢুকলো। আইজা ঈশানকে দেখে মনে মনে হাফ ছাড়লো, তবে ঈশান থামলো না। হন হন করে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। মাহমুদা চৌধুরী ঈশানের যাওয়ার পানে তাকিয়ে বললেন। শান, হাত মুখ ধুয়ে নিচে এসো। ঈশান শুনে অল্প একটু সময়ের জন্য দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল। আসছে। মাহমুদা চৌধুরী আইজাকে বললেন। তুই কি এখন ঘুমাতে যাবি? না। মাহমুদা চৌধুরী এই শুনে বললেন। তাহলে শান আসলে ওকে একটু খাবারটা বেড়ে দিস তো। টেবিলে সব কিছু রাখাই আছে। আমার শরীরটা ভালো লাগছে না, এখন রেস্ট নিতে পারলে হয়তো ভালো লাগতো। আইজার সাথে সাথে বলল। ঠিক আছে মা, তুমি রেস্ট করো। আর শান ভাইয়া নিচে এলে আমি খাবার বেড়ে দেবো। তাহলে দিস, আমি রুমে চলে গেলাম। ঠিক আছে, যাও। ঈশান নিচে নামলো। মাহমুদা চৌধুরী চলে যেতে যেতে আইজাকে বললেন। আইজা, শান এসেছে, ওকে খাবারটা বেড়ে দে। দিচ্ছি। মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান এসে খাবার টেবিলে বসলো। আইজা এগিয়ে এসে ঈশানের পাশে দাঁড়িয়ে প্লেট উল্টিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। ঈশান গম্ভীর হয়ে খাচ্ছে, কোনো কথা বলছে না।
আইজা এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। না, ঈশান তার সাথে কথা বলছে না, তার দিকে একটু তাকাচ্ছে। আইজা মন খারাপ করে ঈশানের পাশে দাঁড়িয়ে রইল। ঈশান খাবার খাচ্ছে। ঈশানের এই নীরবতা আইজার মোটেও এখন ভালো লাগছে না। ঈশানের খাওয়া প্রায় শেষের দিকে। এর মধ্যে একটা শব্দও মুখ থেকে বের করেনি। পরক্ষণে আইজা ঈশানকে বলল, ভাইয়া তুমি কি এখনো আদনানের ওই বিষয়টা নিয়ে রেগে আছো? ঈশান তখনও চুপচাপ। এই দেখে আইজার চোখের কোণে জল এসে গেল। এরপরে ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, আদনান আমার হাত ধরার সাথে সাথে আমি হাতটা সরিয়ে দিয়েছিলাম। ঈশান গম্ভীর গলায় বলল। আইজার সাথে সাথে বলল, জানতেই যখন তাহলে বাড়িতে ফিরতে দেরি করলে কেন? তোমাকে বাড়িতে না পেয়ে বড় আম্মু অনেক চিন্তা করছিল। ঈশান নিরেট কণ্ঠে বলল। তুই চিন্তা করিস নি? এই বলে ঈশান আইজার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। চোখে চোখ পড়তে আইজা চোখ নামিয়ে বলল, করেছিলাম। এই বলে আইজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ঈশান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল তার বাবা মায়ের ঘরের দিকে। ঈশান তার বাবা মায়ের রুমের সামনে এসে দেখলো রুমের দরজা খোলাই। তবু ঈশান নক করে ঢুকলো। বাবা আসবো? ভেতর থেকে আমেনা চৌধুরী বললেন। শান, এসো। ঈশান রুমের ভেতরে ঢুকে আমেনা চৌধুরীকে বলল, মা তুমি নাকি আমার জন্য চিন্তা করছিলে? করছিলাম। তুমি কই ছিলে? একটু বাইরে গিয়েছিলাম। রওশন চৌধুরী ছেলেকে বললেন। ঈশান, তোমার সাথে আমার কথা আছে, বসো এখানে। ঈশান তার বাবার সামনে বসলো। রওশন চৌধুরী বললেন, ঈশান তুমি আর রাগ করে থেকো না, বিয়েটা বাতিল হবেই। আমি ভাইয়ের সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলছি। ঈশান ছোট করে উত্তর দিল। হুম। আমেনা চৌধুরী তখন ছেলের কাঁধে হাত রেখে বললেন, তোমার কি আইজার সাথে কোনো ঝামেলা বা ঝগড়া হয়েছে? ঈশান যে আইজাকে থাপ্পড় মেরেছিল সেটা না বলে তার মাকে বলল। না, কোনো ঝামেলা বা ঝগড়া হয়নি। তখন আমেনা চৌধুরী বলল, একটু আগে আইজা রুমে গিয়েছিলাম, দেখলাম মেয়েটার মন খারাপ করে আছে। আমার কাছে খুব একটা প্রকাশ করলো না, লুকিয়ে গেল। ঈশান তখন মনে মনে বলল, তখন থাপ্পড় মেরেছিলাম বলেই মন খারাপ করে আছে। বারবার বলেছিলাম যে ওর থেকে দূরে থাকবে, শোনোনি। ওই আদনান ওকে সামনে বসতে বলেছিল বলে ওর বসতে হবে কেন? ও কি পারতো না একটু দূরে গিয়ে বসতে? আর এর মধ্যে আদনান আইসার হাত ধরতে চেয়েছিল। ঈশান এই কথাগুলো মনে মনে আউড়িয়ে তার বাবা মায়ের রুম থেকে বেরিয়ে গেল। এখন উদ্দেশ্য আইজার রুমে যাওয়া, আইজার রাগ ভাঙানো। আইজা মন খারাপ করে বিছানায় বসে আছে। এমন সময় বাইরে থেকে কেউ দরজায় হালকা ধাক্কাচ্ছে। আইজা বুঝতে পারলো এটা ঈশান। আইজা বিছানায় থেকে নেমে দরজা খুলে দিল। ঈশান ভেতরে ঢুকলো। আইজা ঈশানের থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এখানে কেন এসেছো? ঈশান দরজা লাগিয়ে দিয়ে মনে মনে বলল, খুব বেশি রেগে আছে। এর রাগ ভাঙানোর দায়িত্ব আমার। এখন আমার রেগে গেলে চলবে না। ঈশান আইজার দিকে এগিয়ে এসে আইজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এখানে এসেছি কেন শুনতে চাস? আইজা ঈশানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেও সরাতে না পেরে বলল, বলো। ঈশান আইজাকে আরো শক্ত করে ধরে কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলল, একটা চুমু খাবো, একটাই। খেতে দিবি? আহা, কোনো চুমুটুমু নেই, সরো। তুমি আমাকে তখন থাপ্পড় মেরেছিলে আর এখন আবার চুমু খেতে আসছো? ঈশান হেসে বলল, তুই তো আমার সব। তোকে আমিই মারবো, আবার আমিই চুমু খাবো। এই বলে ঈশান আইজার কানে ফিস ফিসিয়ে নেশালো কণ্ঠে বলল, আজ একটা চুমু খেতে দে, কালকে একটা না অনেকগুলো খাবো, অধিকার নিয়েই খাবো। ঈশান এই বলে আইজাকে নিজের দিকে ঘোরালো। এরপরে আইজাকে কোনো কথা বলতে না দিয়ে আইজার ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো। আইজার লজ্জায় মাথা নত করে রইল। ঈশান প্যান্টের পকেট থেকে আইজার ফোনটা বের করে আইজাকে দিয়ে দিল। ঈশান আইজার মুখের দিকে হালকা ঝুঁকে আইজার ঠোঁটে আরেকটা চুমু খেয়ে বলল, আর রেগে থাকিস না, এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে। ঈশান আইজার সাথে কথা বলে রুমের দরজা খুলে চলে গেল। আইজা বেশ খুশি এই কারণে যে ঈশান তার উপরে আর রেগে নেই। ঈশান নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আইজাকে বিয়ে করতে হলে খুব শীঘ্রই করতে হবে, দেরি করা যাবে না। এখন যদি আইজাকে সে বিয়ে, তাহলে কেউ আইসের পেছনে পড়ে থাকবে না। পরদিন বিকালে ঈশান রেডি হয়ে নিচে নামলো। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, শার্টের উপরে বোতাম দুটো খোলা, যার কারণে ঈশানের ফর্সা টান টান বুকটা দেখা যাচ্ছে। আইসা তখন ড্রয়িং রুমে বসেছিল। ঈশানের দিকে চোখ যেতেই কতক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, কি দেখেছিস? আইজা ঘোর থেকে বেরিয়ে আমতা আমতা করে বলল, কই কিছু না তো। ঈশান আইজার সামনে থেকে চলে যেতে নিলে আইজা হাই তুলে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছ? ঈশান পেছন ঘুরে বলল, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছে। আইজার সাথে সাথে বলল,
ওইখানে কি তোমার মেয়ে বন্ধুও যাবে? ঈশান মনে মনে ভাবলো এখন যদি সে আইজাকে মেয়ে বন্ধুর কথা বলে তাহলে আইজা তার সাথে যেতে পারে। ঈশান শ্বাস ছেড়ে বলল। থাকবে। আইজা তখন হাত কচলিয়ে আমতা আমতা করে বলল। ভাইয়া তোমার সাথে আমাকেও নিয়ে যাবে? ঈশান মনে মনে খুশি হলো, তবে সেটা আইজার সামনে প্রকাশ না করে বলল। তাহলে রেডি হয়ে আয়, আমি ওয়েট করছি। আইজা তৎক্ষণাৎ ওপরে চলে গেল। ঈশান তখন সোফায় আয়েশি ভঙ্গিতে বসে তার বাবাকে কল দিল। নওশাদ চৌধুরী তখন অফিসে ছিলেন। ঈশানের কল ধরে বললেন। হ্যাঁ ঈশান বলো। বাবা তুমি কি এখন অফিসে? অফিসে। কেন, কোনো প্রয়োজন? ঈশান মুখে বাঁকা হাসি ঝুরিয়ে বলে উঠল। আইজাকে নিয়ে কাজ অফিস যাচ্ছে, তুমিও চলে এসো। রওশন চৌধুরী ওপাশে থেকে ভারী গলায় বললেন। তুমি আজকে আইজাকে বিয়ে করবে? বাড়ির সবাইকে জানিয়েছো? না, জানায়নি, এমনকি আইজাকেও জানায়নি। তাহলে ওর বাবাকে বলো বা বাড়ির সবাইকে জানাও। গার্ডিয়ান ছাড়া বিয়ে করবে কি করে? না বাবা, ওর বাবাকে বলতে পারবো না। এখন আমি ওর বাবাকে বলতে গেলে আরো ঝামেলা বাঁধবে, আইজাকে বকতেও পারে। আর আমি যদি আইজাকে বিয়ে করে ওর বাবা মায়ের সামনে উপস্থিত হই, তাহলে ওনারা আমাদের অস্বীকার করবে না। রওশন চৌধুরী বললেন। না, তুমি না জানিয়ে বিয়ে করো না। তুমি 2টা দিন অপেক্ষা করো। আমি শাওন নওশাদকে বলবো এই সাদাত আর আদনানের ঝামেলাটা শেষ হয়ে যাক। বাবা আমার কাছে 2টা দিন অপেক্ষা করা মানে 2টা বছর অপেক্ষা করা, আমি পারবো না। রওশন চৌধুরী গম্ভীর হয়ে বলেন। এই 2টা দিন অপেক্ষা করলে আমারই কিছু হবে না। না বাবা, আমি অপেক্ষা করতে পারবো না। যদি বিয়ে করি আজকেই করব। তুমি এত আগে বিয়ে করে করবেটা কি আমায় বলো তো? ঈশান তখন বাঁকা হেসে বলল। তুমি অতি শীঘ্রই দাদার অ্যাকশন নাও। এই শুনে রওশন চৌধুরী হালকা কেশে বললেন। আমি তোমার বাবা হই। ঈশান হেসে জবাব দিল। তুমি আমার বাবা হও, আর আমি আমার বাবার কাছে সবটা জানালাম। এক বাবাই তো আরেক ছেলে বাবা না হওয়ার কষ্ট বুঝবে। ছেলের কথা শুনে রওশন চৌধুরী কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ছেলেটা বাবার কাছে কি সব বলছে। রওশন চৌধুরী বললেন। আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, সবাই ওয়েট করছে, তোমার সাথে পরে কথা বলছি। এই বলে তিনি ফোন কেটে দিলেন। এই শুনে ঈশান ঠোঁট কামড়ে হাসছে। এমন সময় ঈশানের চোখ গেল সিঁড়ির দিকে। আইজার নামছে, লাল রঙের চুড়িদার পরেছে, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ঈশার এক ধ্যানে তাকিয়ে রইল আইজার দিকে। আইজাকে খুব সুন্দর লাগছে। আইজা ঈশানের সামনে এসে বলল। ভাইয়া চলো, আমার হয়ে গিয়েছে। আইজার কথা ঈশানের ঘোর কেটে গেল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল। চল। চলো। ঈশান যাওয়ার জন্য পা বাড়ালো। এমন সময় আইজার দিকে তাকিয়ে বলল। কাউকে বলে আসিস নি? আইজা মাথা হালকা নাড়িয়ে বলল। মা আর বড় আম্মুকে বলে এসেছি। ঠিক আছে চল। ঈশান আর আইজা গাড়ির কাছে আসতেই দেখলো গেট দিয়ে সাদতের গাড়িটা বাড়িতে ঢুকছে। ঈশান সাথে সাথে আইজাকে বলল গাড়িতে উঠে বসতে, আর এমনভাবে বসতে যেন সাদত না দেখে। আইজা তাড়াহুড়ো করে ব্যাক সিটে বসে পড়ল। সাদত গাড়ি থেকে নেমে ঈশানের দিকে এগিয়ে এলো। ঈশান মুখে হালকা হাসি রেখে বলল। সাদত কেমন আছো? ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? ভালো। ভাইয়া আপনি কোথাও যাচ্ছেন নাকি? বন্ধুদের সাথে মিট করতে যাচ্ছে। তুমি বাড়ির ভিতরে যাও, ছোট আম্মু ভিতরে আছে। যাচ্ছি। সাদত ঈশানের সাথে কথা বলে চলে গেল বাড়ির ভেতরে। আর ঈশান গাড়িতে উঠে বসল। ঈশান সামনে থেকে পেছনে ব্যাক সিটে তাকিয়ে দেখলো আইজা মাথা নিচু করে বসে আছে। এই দেখে ঈশান বলল। সাদত চলে গিয়েছে, এখন সামনে আয়। আইজা বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে সে এসে সামনে এসে বসল। ঈশান গাড়ি চালাতে চালাতে আইজার দিকে একটু পরপর তাকাচ্ছে। এই দেখে আইজা ঈশানকে বলল। ভাইয়া সামনে দেখে গাড়ি চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঈশান গম্ভীর কণ্ঠে বলল। সামনে তো তাকিয়ে আছে, আর কোন সামনে তাকাতে বলেছিস? মিনিট 2 পরে ঈশান আইজাকে বলল। জানিস তোর কাছে কত সুন্দর লাগছে? আইজা খানিকটা লজ্জা পেয়ে জানালার দিকে তাকিয়ে রইল। এরপরে ঈশান বলল। কোথায় ঘুরতে যাবি বল? আজ আর বন্ধুদের সাথে মিট করতে যাবো না। আইজা ঈশানের দিকে ঘুরে বলল। কেন যাবে না? ঈশান তখন গম্ভীর গলায় বলল। এমনি দেখিস না চারদিকে দুশ্মনের অভাব নেই, আর এর মধ্যে তোকে নিয়ে আমার বন্ধুদের সামনে গেলে আরো কয়েকটা দুশ্মন বাড়ুক, তা আমি চাই না। আইজা জানালার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। গত কয়েকটা দিন ধরেই ঈশান আইজাকে খুব সেফ করে রাখছে সবার থেকে, এমনকি এখনও রাখছে। আইজার তো অজানা নয়
ঈশান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করলো। এরপরে দুজনে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। ঈশান আইজার হাতে ধরে নিয়ে গিয়ে একটা টেবিলে বসালো। ঈশান আইজার মুখোমুখি চেয়ারে। দুজনের বসার সাথে সাথে একজন ছিমছাম ধরনের ছেলে এলো। ছেলেটা এই রেস্টুরেন্টের ওয়েটার। ছেলেটা এসে বলল, স্যার এবং ম্যাম, আপনাদের এই রেস্টুরেন্টে স্বাগতম। ঈশানের কিছু বলার আগেই আইজা বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। ছেলেটা বুকে হাত রেখে হালকা ঝুঁকে বলল, ওয়েলকাম ম্যাম। ঈশান আইজাকে বলল, তুই যা খাবি অর্ডার কর। কেন, তুমি কিছু খাবে না? তুই যা খাবি আমিও তাই খাবো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা হেসে আইজাকে বলল, ম্যাম, স্যার মনে হয় আপনাকে একটু বেশি ভালোবাসে, তাই আপনি যা খাবেন উনিও তাই খাবেন। আইজা ভীষণ লজ্জা পেয়ে গেল। ঈশান আইজার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটু বেশি না সবটুকু বেশি ভালোবাসি। ছেলেটা আইজার থেকে মেনু জেনে নিয়ে চলে গেল অন্যদিকে। আইজা লজ্জা ঈশানের দিকে তাকাতে পারছে না। ঈশান আইজার লজ্জা ভাঙাতে বলল, তুই একটু এখানে বস, আমি আসছি। আইজা মাথা তুলে তাকিয়ে বলল, কোথায় যাবে? আসছি, বস। ঈশান উঠে রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে চলে গেল। মিনিট 5 পরে ওয়েটার ছেলেরা ট্রেতে করে খাবার রেখে গেল টেবিলে। ছেলেটি শেষ ট্রে রাখার সময় আইজাকে বলল, ম্যাম, আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? আইজা হেসে বলল, হয়েছে কিছুদিন হলো। আপনাদের কি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। ছেলেটা চলে গেল। এর মাঝে ঈশানও চলে এলো। আইজা আর ঈশান খাওয়া শুরু করে দিল। দুজনের খাওয়া শেষ হতে ঈশান হাই তুলে ওয়েটারকে ডেকে বিল নিয়ে আসতে বলল। এরপরে বিল পে করে দিয়ে আইজাকে নিয়ে চলে গেল। মাঝপথে এসে ঈশান গাড়িটা একটা দোকানের সামনে পার্ক করলো। আইজা চুপচাপ বসেছিল। ঈশান গাড়ি থেকে নামতে নামতে বলল, কিছু খাবি? না। তাহলে বস, আমি আসছি। ঈশান এই বলে চলে গেল। মিনিট 2 পরে চলেও আসলো। ঈশান গাড়ি স্টার্ট দিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট ও লাইটার বের করলো। আইজা জানালার দিকে তাকিয়েছিল। ঈশান আইজার দিকে তাকিয়ে বাঁকা হেসে একটা সিগারেট ধরালো। আইজার নাকে সিগারেটের গন্ধ যেতেই নাকে মুখ কুচকে তাকালো ঈশানের দিকে। ভাইয়া, তুমি কি করছো? গাড়ি রানিং রেখে সিগারেট খাচ্ছ? খাচ্ছি। ফেলে দাও, খুব বাজে গন্ধ। ঈশান রসিকতা করে বলল, শেষ হয়নি, ফেলে দিতে বলছিস কেন? একটাই কিনেছে, এটা ফেলে দিলে খাবো কি? অন্য সময় খাবে, এখন ফেলে দাও। ঈশান আইজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ফেলে দিব। তো একটা চুমু খেতে দিবি? বেশি না, একটাই খাবো। আইজা ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান আগের ন্যায় আবারও বলে উঠল, কিরে, খেতে দিবি না? আইজা সামনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, অনেক গাড়ি চলছে, এখন সিগারেটটা ফেলে দিয়ে গাড়িটা ভালো করে চালাও। ঈশান এক নজর সামনের দিকে তাকিয়ে আবারও আইজার দিকে তাকিয়ে হেসে বলল, মরতে ভয় পাচ্ছিস? আইজা কিছু বলবে এমন সময় গাড়িটা গিয়ে ঠেকলো রাস্তার পাশে একটা গাছের সাথে। আইজা হুমড়ি খেয়ে ডেস্কে বাড়ি খেলো। ঈশানও খেলো। ডেস্কে বাড়ি খাওয়ায় দুজনের মাথায় অল্প অল্প কেটে গিয়েছে। আইজা মাথায় ব্যথা পেয়ে শব্দ করে উঠল। ঈশান সাথে সাথে আইজাকে দৌড়ো। আইজা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি বড় মুখে বলে দিব, তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিলে। ঈশান আইজার কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, খুব লেগেছে? এমন সময় বাহিরে কিছু লোক জড়ো হলো। ঈশান গাড়ি থেকে নামলো। একটা লোক ঈশানের দিকে এগিয়ে এসে বলল, না আঙ্কেল, খুব একটা লাগেনি। ঈশান গাড়ির ভেতর থেকে আইজাকে বের হতে বলল। আইজা গাড়ি থেকে নেমে একটা সাইডে দাঁড়ালো। এরপরে ঈশান গাড়িটা ঘোরানোর জন্য গাড়িতে উঠলো, কিন্তু গাড়িটা স্টার্ট নিল না। লোকজন আস্তে আস্তে চলে গেল। ঈশান গাড়ি থেকে নেমে আইজাকে বলল, আমাদের অন্য গাড়ি করে যেতে হবে, এই গাড়ি স্টার্ট নিচ্ছে না। আইজা রাগ করে অন্যদিকে ঘুরে রইল। ঈশান আইজার কাছে এসে বলল, চল, তোকে ডাক্তার কাছে নিয়ে যাই। নিয়ে যেতে হবে না। কেন, কতটা লেগেছে? চল। ঈশান একটা রিক্সা রাখলো। এরপরে আইজাকে নিয়ে পাশে একটা নার্সিং হোমে গেল। দুজনেই সেখান থেকে মাথায় ব্যান্ডেজ করে বের হলো। ঈশান নার্সিং হোম থেকে বেরিয়ে তার বাবাকে কল দিল। রওশন চৌধুরী কল রিসিভ করলেন। ঈশান এপাশে থেকে বলল, বাবা, তুমি কোথায়? অফিস থেকে চলে গেছো বাসায়? না, রাস্তায় আছি। বাবা, আসলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আমার সাথে আইজাও আছে, তুমি একটু এসো না। রওশন চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, আইজা ব্যথা পেয়েছে কি? একটু পেয়েছে। এই শুনে আইজা বিড়বিড় করে বলল, বলছে একটু পেয়েছে, বড়ব্বা আসুক, আমি বলে দিব সব। ঈশান ফোন কেটে দিয়ে আইজার দিকে তাকিয়ে হাসছে। একটু আগেই বিড়বিড় করে যা বলেছে সব শুনেছে ঈশান। ঈশান মুখে হাসি বিদ্যমান রেখে আইজাকে বলল, তোর বড় আসলে কি বলবে?
বলবো যে তুমি আমায় মারতে চেয়েছো? ঈশান বাঁকা হেসে বলল। কিসের জন্য মারতে চেয়েছিলাম সেটা বলবি না? আইজা বুকে হাত গুছে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। ঈশান আইজার কাছে এগিয়ে ফিস ফিস করে বলল। সব চুমুর দোষ। আজ বাড়িতে গিয়ে ইচ্ছে মতো চুমু খাবো। বলতে বলতে রওশন চৌধুরী গাড়ি নিয়ে এলেন। তিনি গাড়িতে থেকে নেমে প্রথমেই আইজার কাছে এসে বললেন। তুমি ঠিক আছো? আইজা রওশন চৌধুরীকে ধরে বলল। বরাবর ঠিক আছি। রওশন চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বললেন। ঈশান গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি করে? ঈশান আইজাকে দেখিয়ে বলল। তোমার ভাতিজিকে বলতে বলো, ওর জন্যই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আইজা রওশন চৌধুরীর দিকে তাকিয়ে বলল। বরাবর ভাইয়া আমার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি। রওশন চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বললেন। ঈশান তুমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করার লোক না, আমায় বলো তো কি হয়েছিল? ঈশান সাথে সাথে আইজার দিকে তাকিয়ে বলল। তোমার ভাতিজিকে চুমু খেতে চেয়েছিলাম, তোমার ভাতিজি না করেছিল, তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। রওশন চৌধুরী এই কথা শুনে হালকা কেশে ধমকে উঠলেন। ঈশান কি বলছো তুমি? মেয়েটা ব্যথা পেয়েছে আর তুমি ওর সাথে শয়তানি করেছো। এই বলে তিনি আইজাকে বললেন। যাও তুমি গাড়িতে উঠে বসো। আইজা মাথা নত করে বিড়বিড় করে ঈশানকে বকতে বকতে গাড়িতে উঠল। রওশন চৌধুরী ছেলের দিকে তাকালেন। ছেলেটা কয়েকদিন ধরেই ঠোঁট কাটা কথা বলছে, কিন্তু এখন আইজার সামনেও যে বলবে এটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এখন যে ঈশান মিথ্যা বলেনি এটাও তিনি জানেন। রওশন চৌধুরী ছেলের দিকে এগিয়ে এসে বললেন। তোমাকে নিয়ে আর পারছি না, বিয়েটা দিয়ে দিতে হবে। ঈশান দোপাটি দাঁত বের করে হাসল। তাহলে চলো এখনো যাই কাজে অফিস। রওশন চৌধুরী দাঁতে দাঁত চেপে বলেন। বাবা আমি তোমার সাথে 2 দিন সময় চাইছি, এরপরে তোমাকে কাজে অফিসে না, কাজে বাড়িতে এনে দিব। এই শুনে ঈশান আফসোসের সুরে বলল। তোমার দাদা ডাক শোনার জন্য 2 দিনই পিছিয়ে গেল। রওশন চৌধুরী ছেলেকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঈশান তাকে পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসল। আইজা ব্যাক সিটে বসেছে, ঈশান তার পাশে বসেছে, আর রওশন চৌধুরী ড্রাইভারের পাশের সিটে বসেছেন। আইজা অন্যদিকে মুখ করে আছে, ঈশানের দিকে ফিরেও তাকাচ্ছে না। এই দেখে ঈশানের কেমন একটা রাগ হচ্ছিল, কিন্তু তার বাবার সামনে কিছু বলতে পারল না। এমনিতেই তখন চুমুর কথাটা পড়েছিল, তখন ঈশান তার বাবার সামনে চুমুর কথাটা ইচ্ছে করেই বলেছিল। আইজা বিড়বিড় করে বকছে ঈশানকে। ঈশান কিছু শুনতে না পারলেও বুঝতে পারছে এগুলো তার জন্যই। ঈশান একটু পরে আইজাকে জ্বালাতে আদুরে কণ্ঠে বলল। আইজা, রাগ করেছিস? আর রাগ করে থাকিস না, আমি তোর চাচাতো ভাই হই, তোর সাথে শয়তানি করতেই পারি, তুই আর রাগ করিস না। তোকে কালকে ঘুরতে নিয়ে যাব, যা চাইবি তাই কিনে দেব। এই শুনে রওশন চৌধুরী মনে মনে বললেন। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এ ছেলে এত বিয়ে পাগল হলো কি করে? আইজা ঈশানের কথাগুলো শুনে তখনও গাল ফুলিয়ে বসেছিল। ঈশান আইজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আজ বাড়ি যাই, তোর খবর আছে। আর এখন যদি গাড়িতে বাবা না থাকতো তো রাগ ভাঙানো কোনো ব্যাপারই ছিল না। আধ ঘন্টা পরে গাড়িটি চৌধুরী বাড়ির সামনে থামল। আইজা সবার আগে নেমে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে আমেনা চৌধুরী ও মাহমুদা চৌধুরী বসেছিলেন। এমন সময় আইজা ঢুকলো। আইজার মাথায় ব্যান্ডেজ দেখে আমেনা চৌধুরী ও মাহমুদা চৌধুরী দুজনেই দাঁড়ালেন। আমেনা চৌধুরী আইজাকে ধরে উদাসীন কণ্ঠে বললেন। আইজা কি হয়েছে, এমন মাথায় ব্যান্ডেজ করেছে? ঈশান ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল। না মা, খুব ব্যথা পাইনি, একটু পেয়েছে। রওশন চৌধুরী ঈশানের পেছন পেছন ঢুকলেন। আমেনা চৌধুরী ঈশানকে বললেন। তো ভালো করেই ড্রাইভ করিস, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কি করে? রওশন চৌধুরী মনে মনে শঙ্কায় আছেন, এখন যদি তার ছেলে তখনকার চুমুর কথা বলে দেয় তাহলে কথাটা বেশ লজ্জাজনক হবে। তাকে এখন কিছু একটা বলে ছেলেকে সরিয়ে ফেলতে হবে। আমেনা চৌধুরী ছেলের প্রশ্নের আজাইরা সাথে সাথে বলে উঠলেন। শান ভাইয়া ড্রাইভ করার সময় সিগারেট খাচ্ছিল, এই কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে সবাই ঈশানের দিকে তাকালো। ঈশান রাগী চোখে তাকালো আইজার দিকে। আইজা আমেনা চৌধুরীকে ধরে বলল। বড়াম্মু দেখো, সত্যি কথা বলে দিয়েছি বলে তোমার ছেলে কেমন করে তাকাচ্ছে আমার দিকে। ঈশান কিছু বলবে তখন রওশন চৌধুরী ঈশানের উদ্দেশ্যে বলেন। ঈশান আমার সাথে একটু এসো, অফিসের কিছু কাজ আছে। ঈশান আইজার দিকে একবার তাকিয়ে তার বাবার আগে গটগট করে চলে গেল। রওশন চৌধুরী নিজের রুমে আসার আগেই ঈশান এসে বসে আছে। রওশন চৌধুরী রুমে এসে ঈশানকে বললেন। ঈশান আজ অফিসে যাওনি, আমি সবটা ম্যানেজ করেছিলাম। কালকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তোমাকে সেখানে থাকতে হবে। ঠিক আছে বাবা। আর শোনো, আজকে রাতে নওশাদের সাথে কথা বলবো আইজার বিয়ের ব্যাপারে।
তোমাকে ডাকবো, তুমিও আমাদের সাথে কথা বলবে, আর আজকে এই ঝামেলাটা শেষ করে দিব। ঠিক আছে, আমি কথা বলবো। আইজা রাতের খাবার খেয়ে রুমে বসে আছে। এমন সময় নওশাদ চৌধুরী অস্থির পায়ে আইজার রুমে ঢুকলেন। আইজা তার বাবাকে দেখে উঠে দাঁড়ালো। নওশাদ ছো মেরে আইজার কাছে এসে বললেন, তোমার আম্মু বললো গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করেছিল, খুব ব্যথা পেয়েছো? না বাবা, খুব একটা ব্যথা পাইনি। আর শান ভাইয়ার সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। শাহানু কি খুব ব্যথা পেয়েছে? না বাবা, আমরা কেউ খুব একটা ব্যথা পাইনি। এই শুনে নওশাদ চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কিছু হয়নি। আর খেয়েছো? বাবা খেয়েছি। তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর আজ আর জেগে থেকো না। আইজা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে বাবা। নওশাদ চৌধুরী কথা বলে চলে গেলেন। আইজা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আজ ঈশান হাজার ডাকলেও দরজা খুলবে না। এই 20 মিনিট পরে ঈশান আসলো আইজার রুমের সামনে। কয়েকবার নক করার পরও আইজা দরজা খুলল না। আজ ভীষণ কঠিনভাবে রাগ করেছে। যতই নক করুক আজ তার দরজা আর খুলবে না। ঈশান আইজাকে আস্তে আস্তে ডাকলো। আইজা, দরজাটা খোল। আইজা বিছানায় থেকে নেমে দরজার কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বলল, আমি দরজা খুলবো না। খোল একটু। আমি খুলবো না, ঘুমিয়ে পড়ো। ঈশানও পাল্টা চাল চাললো। কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, ঘুমা। ঈশান আইজার রুমের সামনে থেকে চলে গেল তার বাবার রুমে। রওশন চৌধুরী ও আমেনা চৌধুরী বিছানায় বসে কথা বলছিলেন। ঈশান তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা, তোমার গাড়ির চাবিটা দাও তো। রওশন চৌধুরী কপাল ভ্রু কুঁচকে বললেন, এখন গাড়ির চাবি দিয়ে কি করবে? বাইরে যাব। রওশন চৌধুরী হাত বাড়িয়ে লাম টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে ঈশানের দিকে এগিয়ে দিয়ে বললেন, এখন বাইরে যাবে, আর্জেন্ট কিছু? ঈশান গাড়ির চাবিটা নিয়ে বলল, তোর বৌমা রাগ করেছে, ওনার রাগ ভাঙাতে যাচ্ছে। এই বলে ঈশান চলে গেল। আমিনা চৌধুরী ছেলের কথা শুনে হতবাক। তিনি রওশন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে তো দেখি এখনই আইজাকে বৌমা বলতে বলেছে। রওশন চৌধুরী বললেন, তোমার ছেলে কখন কি বলছে এ ঠিক নেই। আমিনা চৌধুরী কপালে ভাঁজ এনে বললেন। মানে? রওশন চৌধুরী নড়ে চড়ে বসে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, মুখে যা আসছে তাই বলছে, লাজ লজ্জা সব ভুলে গেছে। মোটেও পাগল হয়নি। আর কি এমন লজ্জার কথা বলেছে? রওশন চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, ও কথা আমি বলতে পারবো না। এই শুনে আমেনা চৌধুরী হাসলেন। রওশন চৌধুরী বললেন, হিসোনা, ছেলের কথা যখন শুনবে তখন হ্যাং হয়ে যাবে। আমেনা চৌধুরী হেসে বললেন, ছেলেকে ছেলের মতো থাকতে দাও। এখন চলো ভাইয়ের সাথে কথা বলি। ঈশান আসুক, এরপর ওকে নিয়ে যাব। রাত 10টা। ঈশান আইজার রুমের সামনে এসে দরজা ধাক্কাচ্ছে। আইজা প্রায় ঘুমিয়েই পড়েছিল। এর মাঝে দরজা ধাক্কানোর শব্দ উঠল। বিছানায় থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে? এমন জোরে জোরে দরজা কেন ধাক্কাচ্ছ? ঈশান থমকে উঠে বলল, দরজা খোল, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আইজা দরজা খুলে দাঁড়ালো। ঈশান দমকা বাতাসের মতো আইজাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। এতে আইজা রেগে গিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান বিছানায় বসে আইজাকে বলল, দরজা লাগিয়ে দে। আইজা রেগে গিয়ে একটু শব্দ করে দরজা লাগিয়ে দিল। এরপরে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, কেন এসেছো এখানে? এখন কি আমার তোর কাছে পারমিশন নিয়ে আসতে হবে? আইজা চুপ করে রইল। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, বল, আমার পারমিশন নিয়ে আসতে হবে? আইজা ঘুরে দাঁড়িয়ে বলল, না। আর এত রেগে থাকিস কেন? রেগে থাকবো না, কি করব? তুমি তখন বড় আব্বুর সামনে কি বললে? ঈশান মুখে বাঁকা হাসি ছুড়িয়ে বলল, ঠিকই তো বলেছে, আমার আবার মিথ্যে বলার অভ্যাস নেই, সত্যিই বলেছে। এই শুনে আইজার রাগ বেড়ে গেল। ঈশানের দিকে তেড়ে এসে বিছানায় থাকা বালিশ হাতে নিয়ে ঈশানকে মারতে লাগলো। ঈশান আটকালো না। যদি এতে আইজার রাগ কমে তাহলে এমন হাজারটা মার খেতে রাজি। আইজা বালিশ দিয়ে মারতে মারতে ঈশানের ওপরে উঠল। ঈশান আইজার 2 হাত ধরে বলল, এখন না বের অন্য কিছু তো করতে পারিস। আইজা থেমে গিয়ে বলল, অন্য কিছু মানে? ঈশান বাঁকা হেসে বলল, দেখ তুই উঠেছিস, এখন না বেরে। ঈশানের মুখের বাক্যটুকু পূর্ণ হলো না। আইজার সাথে সাথে সরে গিয়ে বলল, তুমি খুব খারাপ হয়ে গিয়েছো, তোমাকে ভালো হওয়ার শেষ সুযোগ দিলাম আমি। ঈশান আগের নয় বলে উঠল। ভালো না হলে কি করবি রে? আইজা সাথে সাথে বলল, ভালো না হলে বাবা যে পাত্রের সাথে বিয়ে করতে বলবে তাকেই বিয়ে করব। ঈশান মুহূর্তেই রেগে গিয়ে বলল, কি বললি তুই? এই বলে ঈশান আইজার 2 হাত ধরে তাকে বিছানায় চেপে ধরল। আইজা এতে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে রইল।
আইজার মুখপানে তাকিয়ে ঈশানের সব রাগ সাথে সাথে উবে গেল। আইজাকে না বুকে আইজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রওশন চৌধুরী আর আমিরা চৌধুরী দুজনে মিলে নওশাদ চৌধুরীর রুমে এলেন। রওশন চৌধুরী এগিয়ে এসে নওশাদ চৌধুরী ও মাহমুদা চৌধুরী দুজনকে বললেন তারা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আইজার বিয়ের ব্যাপারে। মাহমুদা চৌধুরী রওশন চৌধুরীকে বিছানায় বসতে বলে তিনি পাশে একটা চেয়ার টেনে বসলেন। এর সাথে আমেনা চৌধুরীও বসলেন। রওশন চৌধুরী প্রথমে টুকটাক কিছু কথা বললেন।